ছয় দফা যখন বঙ্গবন্ধু দেন আগে থেকেই তার সঙ্গে ছিলাম। ৫ই ফেব্রুয়ারি লাহোরে জেনারেল আজমের বাসায় সর্বদলীয় বৈঠক হয়। সেখানে যাওয়ার জন্য তিনি এই ৬ দফা তৈরি করেন। ৫ই ফেব্রুয়ারির আগেই এটা তৈরি করার পরে আমি তখন ইত্তেফাকে চাকরি করি। উনি একদিন আমাকে ডেকে পাঠান। তখন এখন যেটা বঙ্গবন্ধু এভিনিউ, তখন সেটা ছিল জিন্না অ্যাভিনিউ। এই জিন্না অ্যাভিনিউর একটা বাড়ির দোতলায় ছিল আলফা ইন্স্যুরেন্স। এই আলফা ইন্স্যুরেন্সের পুরো পাকিস্তান শাখার জেনারেল ম্যানেজার ছিলেন বঙ্গবন্ধু। তখন দেশের রাজনীতি ছিল না। আইয়ুব খান প্রবল প্রতাপে রাজত্ব করছেন, বঙ্গবন্ধু চাকরি করছেন, কিন্তু তিনি যে নিষ্ক্রিয় ছিলেন না তার প্রমাণ তার এই ৪ দফা, এই ৬ দফা। ৬ দফা যখন দেখি তখন কিন্তু ৬ দফা ছিল না, ৫ দফা ছিল। তাতে প্যারামিলিশিয়া গঠনের দাবি ছিল, স্বতন্ত্র সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার দাবি ছিল, বৈদেশিক বাণিজ্য পূর্ব পাকিস্তানের হাতে আনার দাবি ছিল। কিন্তু বাঙালি যেসব অফিসার সিনিয়রিটি পান নাই, পাকিস্তান সরকার আটকে রেখেছিলেন, এই দাবিটি ছিল তাদের প্রমোশন দেওয়া, এই দাবিটি ছিল না। এই দাবিটি পরে বঙ্গবন্ধু সিভিল সার্ভিসের রুহুল কুদ্দুস এ কে মাহসান অনুরোধে এই দাবিটি তিনি যোগ করেন। এই পুরাপুরি এটা ৬ দফা হয়। এই ৬ দফা উনি আমাদেরকে আলফা অফিসে বসে দেখেন, আমাদের দেখান, বলে যে এখন এটা নিয়ে কথা বলবে না। আমি ৫ই ফেব্রুয়ারি লাহোর যাচ্ছি, ওখানে এটা প্রস্তাবটা পেশ করব। সবাই যদি এটা মেনে নেয় তো এটার ভিত্তিতে আন্দোলন হবে, আর কেউ যদি মেনে না নেয় আমি একাই আন্দোলন করব। এরপর তিনি ইত্তেফাকের সিরাজউদ্দিন হোসেনকে থেকে দেখেন। আমরা দুজনেই এই প্রথম ৬ দফার দাবিটি দেখতে পাই। উনি তখন খুব চিন্তিত ছিলেন, ইত্তেফাক এবং মানিক মিয়া এই ৬ দফা সমর্থন করবেন কিনা। মানিক মিয়াকে প্রভাবিত করেছিলেন তখন তার পুরানো নেতারা, আতাউর রহমান খান, আবুল মনসুর আহমেদ, মোহন মিয়া। তাদের সঙ্গে জেনারেল আজমের এই মিটিং এ থাকেন। কিন্তু মানিক মিয়া ৬ দফাকে সমর্থন দেন। চট্টগ্রাম থেকে ফিরে এসে তিনি একটা বিরাট আর্টিকেল লেখেন ৬ দফাকে সমর্থন করে। তখন বঙ্গবন্ধু লাহোর থেকে ফিরে এসেছেন। লাহোরে ওই ৬ দফা কেউ গ্রহণ করেনি, বলেছে বিচ্ছিন্নতাবাদী। বঙ্গবন্ধু ফিরে এসেছেন বেলা ১১টার দিকে আলফা অফিসে গিয়ে দেখি তিনি খুব আনন্দিত। কি হয়েছে? ইত্তেফাকে ৬ দফার সমর্থন করে মানিক মিয়া রাজনৈতিক কলাম লিখেছেন। তিনি তক্ষুনি গাজী গোলাম মোস্তফাকে আদেশ করলেন যে পায়োনিয়ার প্রেসের মোহাইমেন সাহেবকে ডেকে পাঠাও। এই মানিক মিয়ার লেখাটি কয়েক লক্ষ কপি স্বতন্ত্র করে ছেপে বই আকারে এটা সারা পূর্ব পাকিস্তানে বিলিয়ে দিতে হবে। বঙ্গবন্ধু ১৯৬৩ সালের এপ্রিল মাসে যশোরে ১৭ এপ্রিল তারিখে প্রথম প্রকাশ্য জনসভায় ৬ দফা
ঘোষণা করেন। তিনি সেখানে বলেন, ওরা বলে এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। আমি বলি যে স্কটল্যান্ডের তো স্বতন্ত্র মুদ্রা আছে, স্বতন্ত্র পার্লামেন্ট আছে, তাতে তো ইংল্যান্ড থেকে তারা বিচ্ছিন্ন হয়নি। আমরা কেন ভাবো আমরা এত দূরে আছি, সেই জন্য আমাদের সুবিধার জন্য এইগুলো আমরা করছি। 18 এপ্রিল তার খুলনায় বক্তৃতা দেওয়ার কথা, ওই দিন তাকে গ্রেফতার করা হয়। আইয়ুব খান বললেন, আমি অস্ত্রের ভাষায় মুজিবের 6 দফার জবাব দেব। শেখ সাহেব বললেন, আমি আন্দোলনের ভাষায় আইয়ুবের অস্ত্রের জবাব দেব। তারপর তো গ্রেফতারের পালাবল, বঙ্গবন্ধুকে আজকে গ্রেফতার করা হয়, তাকে আদালত জামিন দেয়, আবার অ্যারেস্ট করা হয়। এই করতে করতে একেবারে আগরতলার মামলা পর্যন্ত এই গ্রেফতার মুক্তি, গ্রেফতার মুক্তি এবং গ্রেফতার হিড়িক। আওয়ামী লীগের অধিকাংশ সদস্যকে এমনভাবে গ্রেফতার করা হয় যে আওয়ামী লীগকে পরিচালনা করার জন্য কোন নেতা বাইরে ছিলেন। লাস্ট সাধারণ সম্পাদক ছিলেন মিজানুর রহমান চৌধুরী। তাকে অ্যারেস্ট করার পরে ১৫ নম্বর কুয়াডা পল্টন, যেখানে আওয়ামী লীগের অফিস ছিল, সেখানে তালা পড়ার মতো অবস্থা। এই সময় আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিলেন দুটো লোক, একজন হচ্ছেন আমিনা বেগম, আরেকজন হচ্ছেন পোস্টার নুরুল ইসলাম। আমরা তাকে পোস্টার নুরুল ইসলাম বলতাম। বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন। যে আওয়ামী লীগের কোনো প্রস্তাব উঠলেই সেগুলা হাতে কাগজে লিখে ঢাকার দেয়ালে দেয়ালে লাগিয়ে দিত। এই যে আমিনা বেগম মানে সব রকম ঝুঁকি নিয়ে জেলায় জেলায় ঘুরে এই বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেছেন। প্রথম যখন বঙ্গবন্ধুর মুক্তি দাবি করা হয়, কোন রাজনৈতিক নেতা সেই যুক্ত বিবৃতিতে সই করতে রাজি হন। রাজি হয়েছিলেন আমাদের নামটা ভুলে গেছি, সাহিত্যিক আবুল বরকত সাহেব। পরে তারা রাজনৈতিক নেতারা স্বতন্ত্রভাবে বঙ্গবন্ধুকে সমর্থন করেননি, তার মুক্তি দাবি করেছে। এই মোটামুটি আদি কথা। ও যেটা বলিনি, এই আন্দোলন উপলক্ষে আজকে 7ই জুন তেজগাঁ, নারায়ণগঞ্জ এইসব জায়গায় মিছিল বের হয়, গুলি হয়। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া, বোধহয় ওই দিন 11 জন অ্যারেস্ট হয়েছিলেন। একই সময়ে ইত্তেফাক পত্রিকায় তালা দেওয়া হয়, মানিক মিয়াকে গ্রেফতার করা হয়, তার প্রেস বাজেয়াপ্ত করা হয়। এই হচ্ছে মোটামুটি 6 দফার প্রাথমিক ইতিহাস। পরের ইতিহাস তো আপনারা জানেন। স্যার, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তবে এই জায়গায় আমি একটি প্রশ্ন করছি স্যার। 6 দফা যখন পেশ করা হয়, বঙ্গবন্ধু লাহোরের প্রস্তাবটি যখন পেশ করেন, তখন পাকিস্তান মিডিয়ার ভূমিকা কি ছিল, আন্তর্জাতিক মিডিয়া কি ভূমিকা পালন করেছিল? হ্যাঁ, 6 দফা যখন পাকিস্তান পত্রপত্রিকাগুলো এটা রিয়াকশন কিরকম দেখিয়েছিল, এবং এর বাইরে আন্তর্জাতিক কোন মিডিয়াতে এই ব্যাপারটি এসেছিল কিনা, 6 দফার ব্যাপারটি? পাকিস্তানের সব পত্রিকা এবং ঢাকার সব পত্রিকা এটাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে, রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়েছে। এবং কিন্তু বিদেশের পত্রিকায় এটা সমর্থন করা হয়েছে, যেমন সানডে অবজারভার। তাতে বলা হয়েছে এটা কোনো অস্বাভাবিক দাবি নয়, পূর্ব পাকিস্তান যেভাবে বঞ্চিত হচ্ছে অর্থনৈতিকভাবে, তাতে এবং 1,500 মাইলের ব্যবধান,
এটা শেখ সাহেবের ন্যায়সঙ্গত দাবি। তাকে পশ্চিম পাকিস্তানের থেকে সমর্থন আসছিল, সমর্থন করেছিলেন এয়ার মার্শাল আসগর খান, পাকিস্তানের প্রথম এয়ার মার্শাল, মানে আমাদের বিমান বাহিনীর প্রধান ছিলেন। তিনি জোর গলায় শেখ মুজিবকে সমর্থন দেন। আর মানিক শরীফ, মানকা শরীফের পীর সাহেব দিয়েছিলেন সিন্ধু থেকে নেতার নাম ভুলে গেছে, সিন্ধি, আব্দুল মজিদ সিন্ধি কি নাম হবে, তিনি দিয়েছিলেন। তারপরে সীমান্ত প্রদেশ থেকে আব্দুল গফফার খানের ছেলে ওয়ালি খান, তিনি দিয়েছিলেন। মোটামুটি পশ্চিম পাকিস্তানের যে প্রগতিশীল অংশ তারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ, যার সভাপতি ছিলেন নবাব জেনারেল নাসরুল্লাহ খান, তিনি দেননি। এরপরে একটি মজার ব্যাপার হয়, বঙ্গবন্ধুর চাচা সালাম খান, উনি অ্যাডভোকেট ছিলেন, তিনি খন্দকার মোস্তাককে নিয়ে এক বিবৃতি দেন। তখন বঙ্গবন্ধু জেলে, তাজউদ্দিন সাহেব সবাই জেলে, যে আমি শেখ মুজিবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করলাম। তিনি মোস্তাককে নিয়ে একটা আওয়ামী লীগ গঠন করলেন। তখন পিডিএম বলে একটা দল ছিল, আইয়ুব বিরোধী গণতন্ত্রের আন্দোলন করত। ওই আওয়ামী লীগের নাম হয়ে গেল পিডিএম পন্থী আওয়ামী লীগ। তারা বঙ্গবন্ধুকে দল থেকে বহিষ্কার করে একটা আওয়ামী লীগ করেছিলেন, এটা টেকে নেই। বঙ্গবন্ধু জেলে বসে ঘোষণা করলেন, বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি জেলে বসেই ঘোষণা করলেন যে আই এম দ্য প্রেসিডেন্ট অফ অল পাকিস্তান আওয়ামী লীগ, তাজউদ্দিন জেনারেল সেক্রেটারি। এই আওয়ামী লীগের কাছে আর ওই পিডিএম পন্থী আওয়ামী লীগ টেকেনি। তারপর তো বঙ্গবন্ধুকে নিয়ে আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তার 6 দফার সংযোগ হলো, কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন এসে যোগ দিল, তারা 11 দফা, এই 6 দফার 11 দফা মিলে 69-এর গণ অভ্যুত্থান, যার প্রধান নায়ক ছিলেন তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, এরা। সেই আন্দোলনে বঙ্গবন্ধু বেরিয়ে আসেন জেল থেকে, তাকে গোল টেবিল বৈঠকে ডাকা হয়। তিনি বললেন যে আমি বন্দী অবস্থায় আইয়ুবের বৈঠকে যাব না। এর পেছনে বঙ্গবন্ধুর পত্নী ফজিলাতুন্নেসার বিরাট অবদান। সব নেতারাই বলেছিল বঙ্গবন্ধুকে বন্দী অবস্থায় গোল টেবিল বৈঠকে যেতে। বঙ্গবন্ধুর স্ত্রী বললেন না, তা হবে না। বঙ্গবন্ধু তার কথাই মেনে নেন, তিনি যাননি। তখন তাকে মুক্তি দিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে গোল টেবিল বৈঠকে নেওয়া হয়। সেখানে মুজাফর ন্যাপের অধ্যাপক মুজাফর আহমদ গিয়েছিলেন, মৌলানা ভাসানী যাননি, তিনি বৈঠক বর্জন করেন। বঙ্গবন্ধু সেখানে যান, আইয়ুবের সঙ্গে মিলিত হন, বৈঠক করেন।
6 দফা নিয়ে আলোচনা হয়, তারা 6 দফা মানতে রাজি হননি। বঙ্গবন্ধু ফিরে আসেন এবং ঢাকায় বিশাল জনসমুদ্র তাকে অভ্যর্থনা জানায়। তিনি আসার কিছুদিন পরেই আইয়ুবের পতন হয়। আইয়ুব খান পতন হয়, তিনি ক্ষমতা ইয়াহিয়া খানের কাছে হস্তান্তর করেন। ইয়াহিয়া খান ক্ষমতা নিয়ে মার্শাল ল ডিক্লেয়ার করেন এবং কিছুকালের জন্য দেশের রাজনীতি আবার বন্ধ হয়ে যায়। ইয়াহিয়া খানও কিছু ধরপাকড় চালিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে আর গ্রেফতার করা হয়নি। এরপর ইয়াহিয়া খান দেশে ইলেকশন দেবেন ঘোষণা করেন। বঙ্গবন্ধু দাবি করেন তিনি ইলেকশনে যাবেন না যদি এক মাথা এক ভোট না হয়। তখন এক মাথা এক ভোট ছিল না, ছিল ওই 50-50। জনসংখ্যা যাই হোক, পূর্ব পাকিস্তান সমান, পশ্চিম পাকিস্তান সমান, চাকরি বাকরি, জাতীয় সংসদ সর্বত্র। এটার মাধ্যমেই শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু এটা কাজ করেনি। বঙ্গবন্ধু বলেন, না, আমি সংখ্যাগরিষ্ঠ প্রদেশের মানুষ, আমাকে আমার ভোটাধিকার ফিরে দিতে হবে। ইয়াহিয়া খান রাজি হন। এই এক মাথা এক ভোট, তখনই বোঝা গিয়েছিল বঙ্গবন্ধু জয়ী হবে। মৌলানা ভাসানী ইলেকশনে এলেন না। 1970 সালের ডিসেম্বর মাস ইলেকশন হয়, জানুয়ারি মাস পর্যন্ত মৌলানা ভাসানী এলেন না। আমার ধারণা, এবং অনেকে বলেন যে মৌলানা ভাসানী এই চীনপন্থীদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আগে থেকেই চেষ্টা করছিলেন। তিনি বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে মিছিল করেছিলেন, এই গণ অভ্যুত্থানের সমর্থন করেছিলেন। তাকে জাদু মিয়ারা আটকে ফেলেছিল, জাদু মিয়া, আনোয়ার জাহিদ, এইসব চীনপন্থী নেতারা আটকে রেখেছিল। তাকে আইয়ুব খানের কাছে নিয়ে গিয়েছিল। আইয়ুব খানের সঙ্গে বৈঠক হয় মৌলানা ভাসানীর। তারপর এক চুক্তি হয়, গোপন চুক্তি হয়, তাতে চীনপন্থী বামদের মুক্তি দেওয়া হয় জেল থেকে, কিন্তু একটা শর্তে, তারা 6 দফার বিরোধিতা করবে। এবং এরা বাইরে বেরিয়ে এসে সব নেতারা প্রচার করা শুরু করেন 6 দফা হচ্ছে সিআইএ এর দলের। কেউ এটা বিশ্বাস করেনি। মস্কোপন্থী কমিউনিস্টরা প্রথম দিকে এটা প্রচার করেছিল, পরে তাদের বুদ্ধি গজায় তারা আওয়ামী লীগের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে এসে যোগ দেয়। ইয়াহিয়া এর পরে আমার ধারণা মৌলানা ভাসানী বুদ্ধি করেই ইলেকশনে আসেন। তিনি চেয়েছিলেন যে শেখ মুজিব তার দল নিয়ে জাতীয় সংসদে যান। তিনি ইলেকশন কালে বেশ কিছু আসন ন্যাপ পেয়ে যেত, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বঙ্গবন্ধু পেতেন না। আমার মনে হয় মৌলানা ভাসানী এই চালাকিটা করেছিলেন। তারপর তো ইলেকশন হলো, একমাত্র নুরুল আমিন আর পার্বত্য চট্টগ্রামের এক নেতা ছাড়া আর সমস্ত সিট বঙ্গবন্ধু পেয়ে গেলেন। তারপর ওদিকে ভুট্টো তার পিপুলস পার্টি নিয়ে পশ্চিম পাকিস্তানে জয়ী হলেন। আমার একটা ধারণা, ভুট্টোই পাকিস্তানটা ভেঙেছেন। তিনি অদ্ভুত দাবি করলেন যে তিনি
পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, শেখ মুজিব পূর্ব পাকিস্তান হবে। অথচ শেখ মুজিব জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল। তারপর তিনি প্রস্তাব দিলেন জয়েন্ট প্রধানমন্ত্রী হওয়ার, তাকেও প্রধানমন্ত্রী করতে হবে। যাই হোক, তারা তো লাহোর থেকে ভুট্টোকে নিয়ে ইয়াহিয়া খান এলেন ইয়াতে। তখন আমি ঢাকায় বঙ্গবন্ধুর সঙ্গে রোজই দেখা করি। এলেন ঢাকায়, আলোচনা চললো। সেই আলোচনায় সবই একমত, দুটো জায়গায় এসে ঠেকে গেল। বৈদেশিক বাণিজ্য এবং প্যারামিলিশিয়া। বাংলাদেশকে প্যারামিলিশিয়া গঠনের অনুমতি দেওয়া যাবে না, বৈদেশিক বাণিজ্য বাংলাদেশে আজ দেওয়া যাবে না। তাহলে তো পাকিস্তান থাকবে, কিন্তু পাঞ্জাবিদের শোষণ থাকবে না। ফলে আলোচনা ভেঙে যাওয়ার আগেই ভুট্টো চলে গেল পশ্চিম পাকিস্তানে। ইয়াহিয়া খান আদেশ দিয়ে গেলেন গণহত্যা। তারপর তো 26শে মার্চ রাত্রে গণহত্যা। এটা হলো দ্বিতীয় পর্ব। এখন তো সরওয়ার্দী সাহেব জীবিত ছিলেন 6 দফা যখন বঙ্গবন্ধু দেন, তখন কি সরওয়ার্দী সাহেব তো জীবিত ছিলেন 66-এ নাকি? জীবিত ছিল না। জীবিত ছিলেন না? জীবিত থাকলে 6 দফা দিতে পারতেন না। হ্যাঁ, আমি অনেকেই তো বলে থাকেন যে বঙ্গবন্ধু 6 দফা দিতে পারতেন কিনা। 6 দফা উনি শহীদ দিয়ে মারা যান 1961-এ সম্ভবত, 62-তে। আর আওয়ামী লীগ পুনর্জীবিত হয় 66-এ আমার শেখ সাহেবের নেতৃত্বে। আতাউর রহমান, আবুল মনসুর, কেউ প্রবীণ নেতারা কেউ আওয়ামী লীগে আসেন। তো 66-তে সেই সময়টাতে হচ্ছে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদ এই দুইজন হচ্ছে আপনি বলছেন যে রিভাইভ করেন বঙ্গবন্ধু যখন জেলে। একজন প্রেসিডেন্ট হন, আরেকজন সাধারণ সম্পাদক। স্যার, আপনার কাছে আবারও ফিরবো। পিএল ভাই, আমি আপনার কাছে আসি এই মুহূর্তে। 66-র 6 দফা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই দীর্ঘ সময়ে যে ঘটনা প্রবাহ ঘটেছে, ছাত্রদের 11 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং সর্বোপরি আমাদের মহান মুক্তিযুদ্ধ। তো আপনি কি মনে করেন যে মহান মুক্তিযুদ্ধের যে পটভূমিটা, যে বীজটা বা যে ভিত্তিটা, সেটা আসলে 6 দফা কিভাবে স্থাপন করে দিয়েছিল? 6 দফাতে হচ্ছে ওটার ভিত্তি। 6 দফা যখন চলতে থাকে, আলোচনা চলতে থাকে, তখন আমাদের সেনাবাহিনীর বাঙালিদের একটা অংশ বলল যে না, 1 দফা স্বাধীনতা চাই। তার যে এই আন্দোলনের যে নেতা, তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে বলেছিলেন যে আপনি 6 দফা চাবেন না। 6 দফা তো হলো পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকা, যুক্ত থাকাই এরা পক্ষে না। বঙ্গবন্ধু বললেন যে আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে হবে। আমাকে যখন লোক ভোট দিয়েছে, তখন আমার লিগাল অ্যান্ড মরাল রাইট পূর্ব পাকিস্তানের পক্ষে কথা বলা হয়েছে, আর কারো নেই। আমি কেন সন্ত্রাস করতে যাব? সন্ত্রাস করতে গেলে বিশ্ব জনমতের সমর্থন পাবো না। সেই যে বিদ্রোহী লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম, হি ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি। তাকে প্রথম গণহত্যার সময় হত্যা করা হয়। তার একটা বই ছিল 1 দফা চাই। বঙ্গবন্ধু তাকে বললেন আমি 1 দফা চাই, কিন্তু 6 দফার বার করতে। 6 দফা পেলে আমি স্বাধীনতার পক্ষে 1 ধাপ এগিয়ে যাব। আর ওরা যদি আবার 6 দফার না মানে, তো এটা স্বয়ংক্রিয়ভাবে 1 দফায় পরিণত হবে। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে স্যার আমরা একটু পিএল ভাইয়ের বক্তব্য শুনি। অভিনন্দন পিএল ভাই। পিএল ভাই, আপনি যদি একটু বলেন।
না আসলে এই ধন্যবাদ সুমন, যে লিজেন্ডারি গাফার ভাইয়ের সাথে একটা একই অনুষ্ঠানে আসতে পারা, যদি এটা আমার সেকেন্ড টাইম, এর আগে একবার একটা অনুষ্ঠানে আমাকে পেয়েছি, ওনার কাছে শেখার আছে প্রচুর। তো যাই হোক, ওই কমান্ডার মোয়াজ্জেমের ব্যাপারটা একটু বলা দরকার। আগরতলা ষড়যন্ত্র মামলা যে কারণে হলো, উনি নেভির অফিসার ছিলেন। তো এনারা প্ল্যান করছিল যে আইয়ুব খানরে কু করে মানে চিটাং আসার একটা সম্ভাবনা ছিল কাঁপতে। তো ওই সময় কু করে তারা উৎখাত করবে, এবং বাঙালি যেসব অফিসার সেনাবাহিনীর তাদেরকে নিয়ে উনি এই প্ল্যানটা করছিলেন। আরেকটা মজার তথ্য হলো যে 71 সালের 29শে মার্চ, যুদ্ধ তো শুরু হয়ে গেল 26শে মার্চ, 29শে মার্চ উনি একটা পলিটিক্যাল পার্টি খোলার ঘোষণা দিয়েছিলেন। এইটার নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। ভূত পেবেন না। তো যাই হোক, এখন 6 দফা যেটারে ম্যাগনা কার্টা বলা হয়, মুক্তির সনদ, এইটা কিন্তু একটা ধারাবাহিক আন্দোলনের ইয়া। একটা জিনিস গাফার আগেও বলছে যে 53-তে যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করলো, মানে 47-এ স্বাধীন হয়ে 53-তে সেনাবাহিনী নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে নিচ্ছে পাকিস্তানের, গণতান্ত্রিক কোনো ইয়াই নেই, সব রাজনীতিবিদরে চোর চেচোর আক্কা দিয়ে দুর্নীতিবাজ বলে তারা সেই সাপ্রেশনটা চালায় গেল। এখন 1964 সালে প্রথম আসলে এই 6 দফার মাদার কনসেপ্টটা বঙ্গবন্ধু দিয়েছিলেন 29শে মার্চ চাঁদপুরের এক জনসভায়। 29শে মার্চ 1964 চাঁদপুরের এক জনসভায়, যে লাহোর প্রস্তাবের মানে ভিত্তিতে যেটা বাঙালির মানে স্বায়ত্ত শাসনের জন্য যেতে হবে, এটা ছিল আসলে 11 দফা। ঠিক আছে, 11 দফা। এই 11 দফারে কাটছাট করে 6 দফা আনা। এখানে দেখবা যে 3 নম্বর ইয়াতে 2টা এক্সট্রা, আরেকটাতে 3টা এক্সট্রা পয়েন্ট আছে, যেটা মার্চ করে আসলে এই 6 দফাটা হয়েছে। মানে 11টাই পয়েন্ট, কিন্তু এটা মার্চ করে এটা হয়েছে। এখন 1965-র এই 1 আগস্ট, এটা হলো ময়মনসিংহে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় বঙ্গবন্ধু প্রথম এই 6 দফার ভিত্তিতে আসলে একটা আন্দোলনের দিকে যাওয়ার ঘোষণা দেন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কিন্তু এইটা অনেক পরে জানা গেছে, কিন্তু আগে এটা নিয়ে কেউ কথা বলতো না। বঙ্গবন্ধু কিন্তু সম্ভবত এটা কনফার্ম করতে পারেন 62 কি 63 সালে একবার ইন্ডিয়া গেছিলেন সীমান্ত অতিক্রম করে। যাওয়ার পর এখানে ওনারে মানে আটকানো হয়, এবং উনি আসলে কি বলে অন্য স্টাইলে মানে বাংলাদেশ শাসন করার পসিবল, মানে স্বাধীন করার পসিবল দিকগুলো আসলে দেখার জন্য, যে বাংলাদেশ যদি সশস্ত্র সংগ্রামে যাইতে হয় তাহলে কি কি আমাদের অপশন আছে এটা জানা। তো আলটিমেটলি ওনারা এটা পছন্দ হয় না, যেই কারণে কমান্ডার মুয়াজ্জেম যখন তাকে প্রস্তাব দিলেন যে বাঙালি সেনা অফিসাররা আপনার সাথে আছে, আপনি এক দফায় আসেন বা ঘোষণা দেন, উনি এটাকে না করে দিচ্ছেন। বলছে আমি কোনো এই বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী নেতা বা লাল ডেঙ্গার মতো আমি একটা সন্ত্রাসী নেতা হইতে চাই না। আমি জনগণের, সবার আগে আমার জনগণের ভোটাধিকার উদ্ধার করতে হবে এবং বাঙালির শাসন নিয়ে কায়েম করতে হবে, যেটা হলো সোজা সাপটা কথা, বাংলাদেশ শাসন করবে বাঙালিরা। এইটা হলো ওনার এক কথা। তো যাই হোক, এর ভিতর তো আসলো 66-তে উনি গেলেন 5ই ফেব্রুয়ারি। এই ইয়েটা গাফফার ভাই যেমন বলছে, ভাসানী তো বর্জন করছেনই, কারণ তার ছিল ডোন্ট ডিস্টার্ব আইয়ুব পলিসি। এটা বলা হইতো ডোন্ট ডিস্টার্ব আইয়ুব খান, এটা হলো ভাসানীর পলিসি। তো এই বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের 5 জন গেলেন ঢাকা থেকে। এনডিএফও বর্জন করছিল, এটা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ওইটা হলো অন্য বিরোধী দলগুলোর একটা ইয়া। তো 740 জন প্রতিনিধি। আমি একটু ইন্টারফেয়ার করছি, বঙ্গবন্ধু সহ যে 5 জন গেছেন, আপনি যদি একটু 5 জনের নামটা জানান। আমি 5 জনের এক্সাক্ট নামটা আমি বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, তবে আমি যেটা বলতেছি 5 জন প্রতিনিধি গেছেন। সম্ভবত এখানে মোস্তাকও থাকতে পারেন, ওনার সাথে তো গেছেনই, তোফাজ্জল হোসেন মানিক মিয়া গেছেন, এবং এরকম মোট 5 জন প্রতিনিধি। তো 740 জনের বঙ্গবন্ধু যখন 5ই ফেব্রুয়ারি এই 6 দফা উত্থাপন করলেন আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবিতে, ওই মোমেন্টেই আসলে ওই 735 কিন্তু তারা এটা নাকচ করে দিচ্ছে, তার এই দাবি। এটা ছিল বেসিক্যালি বিরোধীয় পলিটিক্যাল পার্টিদের একটা সভা, ঠিক আছে, যে পাকিস্তানে গণতন্ত্র ফেরানোর উপায় কি, এইটা নিয়ে তারা একটা করবে, সামরিক তন্ত্র থেকে কিভাবে আবার গণতন্ত্রে ফিরতে পারে পাকিস্তান।
ওইখানে বঙ্গবন্ধু এইটা বলছে যে সবার আগে করতে হবে যে ভোটাধিকার মানুষের, সবাই তার ভোটটা দিতে পারবে এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন। আমার দেশ, তুমি এই তখন বৈষম্যের কথা বলেন বঙ্গবন্ধু তার যুক্তিতে, যে এই আমরা সবচেয়ে অর্থকরী ফসলটা উৎপাদন করতেছি পাট, ধান, চাল সব আমাদের এখান থেকে আসতেছে, তোমাদের এখানে সর্বোচ্চ উন্নয়ন 33% আমাদের, আমাদের এখানে অফিসার হয় না, আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের উপর যাইতে পারে না কেউ, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুতেই আমাদের নিচ্ছ না তোমরা, সব তোমরা তোমাদের জন্য তোমরা এলিট ভাবতেছো। আমরা তো এক কলোনি থেকে আরেক কলোনি হইতে আসিনি, আগে ব্রিটিশ শাসন করছে, এখন তোমরা আমাদের কলোনি, এটা থেকে এই গ্রিপ থেকে আমি বেরোতে চাই। আমাকে গণতন্ত্র দাও, প্লাস আমাকে আমার আমার মানুষকে আমাদের শাসন করতে দাও। তো ওভারঅল এই হলো ব্যাপার। এর ভিতরে এটা ইয়া করলো গাফার ভাই যেমন বললেন, পরদিন পাকিস্তানের প্রতিটা পত্রিকায় এই বঙ্গবন্ধু এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ডাক দিচ্ছে, বা সে একটা এজেন্ট, সে একটা দেশদ্রোহী, মুনাফিক, ইসলামিক শত্রু, সব ধরনের শত ধরনের বিশেষণ হয়, সব দিছে। বঙ্গবন্ধু 6 তারিখ বর্জন করলেন যে থাকলাম না তোদের সাথে, চলে আসলেন উনি বাংলাদেশে। তারপর শুরু হলো ওনার ওনার বিরুদ্ধে এই গ্রেফতার অভিযান। এই গাফার ভাই তো বললেনই যে অ্যারেস্ট করে, জামিন দেয়, আবার অ্যারেস্ট করে। কিন্তু এই সময়টায় খেয়াল করো, উনি টোটাল মনে হয় সম্ভবত 32 থেকে 38টা অনুষ্ঠান করছেন এক মাসে, জনসভা সারা দেশে। এই 6 দফার ব্যাখ্যা দিয়ে কেন এটা আমাদের দরকার, মানুষের ইয়ার জন্য, বাঙালির জন্য কেন দরকার এটা, এই ব্যাখ্যা দিয়ে এর ভিতরে কিন্তু উনি অ্যারেস্ট হচ্ছেন, বারবার অ্যারেস্ট হচ্ছেন, জামিন নিচ্ছেন, আবার অ্যারেস্ট হচ্ছেন। তারপরে যেটা হলো ওনারে মে মাসে আবার অ্যারেস্ট করা হলো। এর ভিত্তিতেই পরে আমরা এই যে 7 জুন যে তার মুক্তি চেয়ে যে ইয়াটা হলো, ওইটারে 6 দফা দিবস বলা হয় বেসিক্যালি ওই কারণে, যে কারণ বঙ্গবন্ধু তো 6 দফার কারণে ইয়া হলো। তারপর তো 33 মাস উনি জেল থাকলেন। গাফার ভাই বাকিটা বলে দিছে, গণ অভ্যুত্থান হলো, বঙ্গবন্ধু বের হয়ে বঙ্গবন্ধু খেতাব পাইলেন, এবং উনি ওই সময় ওই বছর থেকে উনি যখন এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু দিনে দিবসেই বলছিলেন 5ই নভেম্বর যে আজ থেকে পূর্ব পাকিস্তান বলে কিছু থাকলো না, আজ থেকে বাংলাদেশ। সো ওই বাংলাদেশ কিন্তু ওইখানে হয়ে গেল। তারপরে ধারাবাহিকতা হলো 71। সো কেউ যদি মনে করে যে 26শে মার্চ পাকিস্তান আমাদের গুলি করছে, আমরা ধুমধাম করে ফাইট করে তারপর 9 মাসে স্বাধীন হয়ে গেলাম, আমরা শেষ, হ্যাঁ, ঘোষণা দিয়া, এইটা না, এইটা এটা বিশাল ধারাবাহিকতা। 71 আমাদের স্বাধীনতা সবকিছু, এবং আমাদের জাতির জনকের যে এই যে মানুষের মনে, তার তো এটা উইন করতেছে, অর্জন করতেছে। আমি এসে তো বলতে পারি না আমি তোদের আব্বা আজকে থেকে, হ্যাঁ, এটা তো ঠিক না। ওনারা এটা অর্জন করতে হয়েছে, এবং ওই পর্যায়ে যাওয়ার জন্য যা যা করা যাবে সবই করতে হয়েছে। এবং এখানে কফিনে শেষমের একটা ঢুকছিল আসলে 70-এর নির্বাচনের ঠিক আগে দিয়ে ওই যে ঘূর্ণিঝড়টা, ভোলা টাইফুন, ভোলা হারিকেন যেটা হলো, হ্যাঁ, 13 নভেম্বর যে ইয়াটা, এবং পাকিস্তানিরা যে আমাদের আসলেই কোনো রকম কেয়ার করে না এটা প্রমাণিত হয়ে গেছে। তখন পাকিস্তান থেকে কেউ আসে না, ইয়া কেউ আসে না। একজন আর্মি অফিসার মনে হয় ওই যে পরে ওই অপারেশন সাসলেটে ছিল কাজী হোসেন রাজা, সে মনে হয় হেলিকপ্টার দিয়ে একটু ঘুরে আসছে, সে একটা বইয়ে সে বলছে অবশ্যই দাবি, কিন্তু আমাদের জানা মতে 2-3 দিন কেউই যায়নি। এবং ওই সময়টা বঙ্গবন্ধু যে কি করছেন, মানে স্পিড বোটে গেছেন, কাদা পানি, বুক পানি দিয়ে পর্যন্ত উনি সাহায্য নিয়ে গেছেন। তো মানুষকে উইন করতে হয়। তো বাঙালি যখন বুঝছে যে আরে আমার যে এই জয় বাংলা স্লোগান উঠলো তখনই, এবং জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবটা তখনই। এখানে আর ধর্মের ভিত্তিতে দেশ শাসন করা যাবে না, তখনই ক্লিয়ার করে দিচ্ছে। ন ধর্ম, বাংলার ইহুদি, হিন্দু, মুসলমান যা আছে, খ্রিস্টান, সব হয়ে বাঙালি, ঠিক আছে। এখানে কোন রকম আর ধর্মীয় ডিসক্রিমিনেশন থাকবে না, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং তার ভিত্তিতে মুক্তিযুদ্ধ, এবং ওই যে গণতন্ত্র, যে গণতান্ত্রিক অধিকার আসবে, হ্যাঁ, এবং সাম্যের ভিত্তিতে ওই সমাজতন্ত্র আসলো, ধর্মনিরপেক্ষতা, সবকিছু ইনক্লুড হলো। সব এই স্তম্ভগুলার বেসিক আসলে ওই 6 দফা। ধন্যবাদ প্রিয় ভাই। আমি আপনার কাছে আবারও ফিরবো। তো প্রশান্ত দা, আপনার কাছে আসছি। এই যে বাঙালির মুক্তি, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, আমাদের মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা ঘটনার পিছনের ভিত্তি যে আমাদের 6 দফা। তো সেক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মের কাছে 6 দফাকে যেভাবে তুলে ধরা উচিত, স্বাধীনতা পরবর্তী সময়টাতে আমরা সেটা
করতে পেরেছি কিনা, সেটা রাজনৈতিক চর্চার মাধ্যমে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেভাবে আসলে যে দাবিটি 6 দফা রাখে সেটা আমরা করতে পেরেছি কিনা, এই ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ সুমন। তার আগে আমি গাফর ভাই থেকে আরো দুটো বিষয় জানতে চাই। গাফর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন গাফর ভাই? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা, দুটো সময় আপনার অবস্থানটা জানতে চাই। একটা হচ্ছে যেদিন 6 দফা উনি লাহোরে ঘোষণা করলেন, সেদিন কি আপনি লাহোরে? না না না, আমি ঢাকায়। ঢাকায়। আপনি কি তখন ইত্তেফাকে? আপনি বলেছেন যে আপনি তখন ইত্তেফাকে আছেন। ইত্তেফাক তখন বাজেয়াপ্ত হয়ে গেছে। ওই 6 দফা ঘোষণার দিনেই না না, বাজেয়াপ্ত ছিল? 7 জুন, 7 জুন মাসেই ইত্তেফাক বন্ধ হয়ে যায়। না, আমি ফেব্রুয়ারির কথা বলছি। ফেব্রুয়ারি মাসে যেদিন লাহোরে ফেব্রুয়ারিতে আমার একটা কাগজ ছিল, তার নাম হচ্ছে আওয়াজ। আওয়াজ, ওই আওয়াজেই প্রথম 6 দফা ছাপা হয়। লাহোরে শেখ মুজিব 6 দফা ঘোষণা করলেন। ফার্স্ট আই পাবলিশ দিস নিউজ। এইটা জানার জন্য। আর তখন সংবাদের ভূমিকা কি ছিল? অবজারভার, সংবাদ। অবজারভারের বিরোধিতা করেছে হামিদুল হক চৌধুরী। হ্যাঁ, মানে এটা হচ্ছে ইতিহাসের পরিহাস। হামিদুল হক চৌধুরী তখন নাজিমুদ্দিন সরকারে পূর্ব পাকিস্তানের অর্থ সচিব হয়, তখন তিনি এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যাতে পূর্ববঙ্গের ব্যবসা বাণিজ্য চলাচল করে তার দাবি করেছিলেন। সেই জন্য তাকে ডিসমিস করা হয়। উনি বরখাস্ত হন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক স্বাধীনতার দাবিতে, এবং তাকে দুর্নীতির মামলায় জেলেও নেওয়া হয়েছিল। তারপরে তিনি কি করে একেবারে আওয়ামী লীগ বিরোধী হলেন, বাংলাদেশের সব রকম অধিকারের বিরোধী হলেন। এটা তার, মুজিব নাম শুনলেই তার ড্রাকুলার মতো অবস্থা হতো। আপনি তো একসময় অবজারভারও ছিলেন। অবজারভার একটা বাংলা পত্রিকা ছিল, পূর্বদেশ। ও, পূর্বদেশে ছিলেন। এই দুটা কাগজেই সাংঘাতিক ভাবে অপোজ করতো বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে, দুটো কাগজ। তখন সম্ভবত তখনই শেখ মনি, ফজলুল হক মনি বাংলার বাণী নামে একটা সাপ্তাহিক কাগজ বের করেছিল। যদি মনে পড়ে, আমার স্মরণশক্তি আজকাল কাজ করে না আগের মতো। না, আরেকটা সময় 69 সালের 5 ডিসেম্বরে সরওয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে উনি যখন ঘোষণা করলেন যে আজ হইতে পশ্চিম পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে কেবলমাত্র বাংলাদেশ হবে, ওই সময় আপনি কোথায় ছিলেন? এবং ওই ঘোষণার পর পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি ছিল? তখন আমি ঢাকায়, এই বাংলাদেশ নাম হবে পূর্ব পাকিস্তানের তানিয়া ইত্তেফাকে এডিটোরিয়াল লেখার কথা ছিল, মানিক মিয়া লিখবেন। পরে জানতে পারলেন যে আইয়ুব সরকার চান তাহলে ব্যান করবেন কাগজ, উনি লেখেন নেই। আর সব কাগজে কিন্তু খুব বড় করে, আজাদ পত্রিকাও বড় করে লিখেছিল শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করলেন। তাই না, উনি ওই ইয়াতে, এখন বোধহয় নাইস জায়গাটা, সেক্রেটারিয়েটের উল্টো দিকে একটা ছোট্ট পার্ক ছিল। ওই পার্কটার নাম আতাউর রহমান খান রেখেছিলেন পাক বাগিচা। শেখ মুজিবুর রহমান বলেন, না, পাক বাগিচাটাকে চাইলা, এটা হবে না। রবীন্দ্রনাথের কবিতার একটা কি নন্দন যেন, আমি ভুলে গেছি, এই নাম রেখেছিলেন। ওই পার্কটা এখন নেই। তখন তো শুরু হয়ে গেছিল ছেলে পিলের বাঙালি নাম রাখা। আমি আমার ছেলের নাম অনুপম রেখেছিলাম, সেজন্য সবাই গালাগালি করেছিল। কিন্তু এরপর দেখা গেল সবাই বাংলায় নাম রাখতেছে, একটা আরবি নাম যোগ করে, কিন্তু প্রথম নামটা বাংলা। তারপরে যত সাইনবোর্ড ছিল ঢাকায় সব ইংরেজিতে,
সব সাইনবোর্ড ইংরেজি আর উর্দুতে ছিল। সব ইউনিভার্সিটি আর কলেজের ছাত্ররা ভেঙে ফেলে, তাণ্ডব একেবারে ঢাকা শহরে, লোকজন ভয়। তারপরে আমার মনে আছে আমার বাড়ির কাছে একটা লন্ড্রি ছিল, তার নাম ছিল স্নো হোয়াইট। কাপড় চোপড় ধুয়ে দিতাম। একদিন এসে দেখি স্নো হোয়াইট নাম নাই, তুষার শুভ্র তার নাম হয়েছে। এইভাবে তখন একটা সাংঘাতিক মানে একটা বাংলা ভাষা এবং জাতীয়তাবাদী এক ধরনের উন্মেষ শুরু হয়ে গেছে। মুসলমানরা কোনো কাগজ বের করলে, বাংলা কাগজ বের করলে কখনো বাংলায় রাখতো না। মোহাম্মদী, আজাদ, সওগাত, ইত্তেফাক, ইত্তেহাদ, রওশন সবই। এই যে প্রথম বাংলা কাগজ বেরোলো বাংলা নামে, দৈনিক সংবাদ, প্রথম বাংলায়। এটা নিয়ে ঝগড়া হলো অনেক। ওই যে গাফার ভাই 69 সালের 5 ডিসেম্বর যেটা বলছিলাম, এই যে 71-এর প্রায় 2 বছর আগে বঙ্গবন্ধু যে বাংলাদেশ নামটা ঘোষণা করলেন, এটা পাকিস্তানি শাসন কর্তৃপক্ষ তাদের দিক থেকে প্রতিক্রিয়া কি ছিল যে বঙ্গবন্ধু বাংলাদেশ ঘোষণা করলেন? এটি তারা কিভাবে নিয়েছিলেন? তাকে ভারতপন্থী, বিচ্ছিন্নতাবাদী সব রকম টাইটেল দেওয়া হয়েছে। বলেছেন, কাইম খান বলেছেন শির কুচল দেঙ্গে, মুজিবের মাথাটা কেটে ফেলবে। আর গালি গালাজ তো তারা করেছে। আইব খান করেছেন, ইয়াহিয়া খান করেছেন, ভুট্টো করেছেন। ভুট্টো তো বঙ্গবন্ধুকে গোপালগঞ্জের গোয়ালার ছেলে বলছেন। বঙ্গবন্ধু বলেছিলেন। এই প্রসঙ্গে একটা খুব জানার ইচ্ছা আছে। আজকে যে আমি পুরনো একটা পত্রিকার কাটিং পেয়েছি যেখানে লেখা আছে যে রণে ভঙ্গ দিয়ে ভুট্টোর পলায়ন, 6 দফা নিয়ে বাহাস করতে চেয়েছিল। এটা হচ্ছিল উনি 6 দফা দেওয়ার পরে ভুট্টো বলল যে আমি তার সঙ্গে প্রকাশ্যে জনসভায় মুসলমানি ভাষায় বাহাস করব, তর্কযুদ্ধ আর কি করে ওকে আমি দেখাবো যে 6 দফা বিচ্ছিন্নতাবাদ, তাদের দেশ চলে না। বঙ্গবন্ধু রাজি হইলেন। পল্টন ময়দানে এই তর্কযুদ্ধের স্থান নির্বাচিত হলো। এটার বিষয়ে তাজউদ্দিন সারা রাত সারাদিন কেটেছেন, কি কি প্রশ্ন আসতে পারে, তার সম্ভাব্য জবাব কি হবে। তারপরে ভুট্টো আসলেন দলবল নিয়ে। সে বিশাল ব্যাপার, ঢাকা শহর লোকে ভরে গিয়েছিল এই বাহাস তর্কযুদ্ধ শোনার জন্য। লাস্ট মোমেন্টে ভুট্টো আসেন না, বঙ্গবন্ধু তৈরি হয়ে বসে আছেন, ভুট্টো আসেন না। তারপর সবাই যখন ঘন্টা 3 চলে গেল, তখন জানা গেল ভুট্টো আগের দিন সন্ধ্যায় পশ্চিম পাকিস্তানে পলায়ন করেছেন। তখন দৈনিক পাকিস্তান ছিল, তোয়াব খান ছিল এডিটর, আধা সরকারি পেপার। সেই কাগজে হেডিং দেওয়া হয়েছিল ভুট্টোর পলায়ন। হ্যাঁ, ওটাই আমি পেয়েছি। না, ধন্যবাদ গাফর ভাই। সুমন আমাকে একটা জিনিস জানতে চেয়েছিল যে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস তো 60-এর দশক থেকে খুবই সমৃদ্ধ এবং এটার পথ ধরে আমরা স্বাধীনতাটা পেলাম। তো স্বাধীন বাংলাদেশের পাঠ্যপুস্তকে নতুন প্রজন্মের জন্য এই ইতিহাসটি আমরা কতখানি সংরক্ষণ করেছি, কতখানি এটি আমরা তুলে ধরছি, এটা জানতে চেয়েছিল। আমি আজকের এই প্রোগ্রাম উপলক্ষে, এটা আমি আগে কিছুটা জানতাম, একটু আগে আমি ঢাকা থেকে 9ম এবং 10ম শ্রেণীর পাঠ্যপুস্তকের একটা ডিজিটাল যে ভার্সন, এটা আনিয়েছি। আমি ওখানে দেখলাম 6 দফার আলাদা কোনো আলোচনা নেই, এমনকি 6 দফার পুরো বিবরণটা নেই, 6 দফার উল্লেখ আছে। এবং আপনার যে পুস্তিকাটা বের হয়েছিল, বঙ্গবন্ধু করেছিলেন যে 6 দফা বাঙালির বাঁচার দাবি, ওই পুস্তিকাটাও নাই। এবং 7ই মার্চের পুরো ভাষণটাও নাই, উল্লেখ আছে। এবং গত বছর মাত্র হাইকোর্ট একটা রিট মামলার পরিপ্রেক্ষিতে
হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 7ই মার্চের ভাষণটা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। এবং আমি একটু পড়ে দেখলাম আজকে যে 7ই মার্চেরই উল্লেখ মাত্র আছে, এবং 11 দফা 6 দফা এগুলোর প্রেক্ষাপট, পটভূমি, কারা বিরোধিতা করেছে, এবং ওই সময়ের যে জনপ্রিয় স্লোগানগুলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই বিষয়ের উল্লেখগুলো খুবই অকিঞ্চিতকর এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারেই নাই। কোনো ইতিহাস। গাফফার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনো। মাঝখানে বোধহয় আমরা একসাথে কথা বলা শুরু করাতে বোধহয় শুনতে পাইনি। আমি 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 কি আপনাকে শোনাতে পেরেছি আমি কি বলেছি? হ্যাঁ, তোমার কথা আমি শুনেছি। আমার কথা হচ্ছে 6 দফার কোনো প্রকৃত ইতিহাস লেখা হয়নি, এবং যারা এর জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের নাম কেউ আজকেও কেউ উল্লেখ করেনি। ওই যে নাম উল্লেখ করেনি। একজন হচ্ছেন যে কমান্ডার মোয়াজ্জেম, তখন তার সঙ্গে আওয়ামী লীগের যে নেতা যোগ দিয়েছিলেন, তার নাম হচ্ছে মানিক মিয়া, ভবানী চৌধুরী, চট্টগ্রামে। তিনি, আর ক্যাপ্টেন মোয়াজ্জেমের আসল নাম বোধহয় লেফটেন্যান্ট হাবিব। উনি সদ্য নামটা ব্যবহার করতেন আন্দোলন করার জন্য। উনি আন্দোলন করার জন্য একটা অফিস করেছিলেন ধানমন্ডির 2 নম্বরে। সেখানে আমি প্রায় যেতাম। একটা গোপন ওখানে সভা হতো, যেখানে অধ্যাপক আব্দুর রাজ্জাক পর্যন্ত যেতেন। 6 দফা না 1 দফায় নিয়ে অনেক কথা হতো, এবং এই মানিক মিয়াকে প্রচন্ড রকম ভাবে অত্যাচার করা হয় জেলে। একটু সূত্র ধরে দিই, এই আপনার বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ ছিলেন ওটা ওই মামলা আইও, যেটা বরফের মধ্যে একদম কাপড় ইয়ে করে নগ্ন করে অত্যাচার করেছিল মানিক মিয়াকে। মানিক মিয়া, ওর নাম হচ্ছে ভবানী প্রসাদ কি ভবানী রঞ্জন চৌধুরী। সেটা বড় লোক ছিলেন, খুবই বড় লোক। এর নাম নেই, ক্যাপ্টেন মোয়াজ্জেমের নাম নেই। এদেরকে আমাদের স্বাধীনতার ইতিহাসের আন্দোলনে আনা উচিত। এই মানিক মিয়া, ক্যাপ্টেন মোয়াজ্জেম এরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি সঙ্গে গেছিলাম। সেখানে বঙ্গবন্ধুকে ওরা প্রস্তাব দিল, আইয়ুব খান চিটাগাঙে কর্ণফুলী প্রজেক্ট উদ্বোধনের জন্য আসতেছেন, আমরা ব্রাশ ফায়ার করে সব মেরে ফেলবো। বঙ্গবন্ধু রাজি হননি। বঙ্গবন্ধু বললেন যে আমি সন্ত্রাস করে স্বাধীনতা অর্জন করতে চাই না, সে টেকবেও না, পাবো না। আমাকে আন্দোলন করে যেতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমি আন্দোলন করে যাব। এবং বঙ্গবন্ধু এটার কথা বিশ্বাস করতে, তার প্রমাণ উনি যখন 1973 সালে আলজেরিয়ায় যান, তখন ইয়াসির আরাফাতের সঙ্গে তার দেখা হয়। বঙ্গবন্ধু ইয়াসির আরাফাতকে বললেন, ইয়াসির, তোমরা জন্মেও প্যালেস্টাইন মুক্ত করতে পারবে না। বলে কেন? বলে সন্ত্রাস দ্বারা হয় না। আইরিশরা 200 বছর সন্ত্রাস করেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারেনি, তোমরাও পারবে না। কি করতে হবে? তোমরা প্রথমে অর্থনৈতিক বয়কট আন্দোলন আরম্ভ করো, অসহযোগ আন্দোলন। ইসরায়েলের কোনো দ্রব্য তোমরা কিনবে না। তারপরে সমস্ত জনগণকে নিয়ে তুমি মুভমেন্ট করো। তুমি ছোট ছোট সন্ত্রাসী গ্রুপ করে হাম্মাস কি বলে এদের নিয়ে এখানে একটা পটকা ফুটাও, ওরা বোমা মারে, তোমার লোক বেশি মরে। ওরা তুমি পটকা ফুটিয়ে একটা ইহুদি মারো, আর ওরা বোমা দিয়ে তোমার 200 প্যালেস্টাইনি মেরে ফেলে। কথা সত্যি, বঙ্গবন্ধুর কথা ঠিক হয়েছে। আজ পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীনতা অর্জন করতে পারেনি। আর বাংলাদেশ 7 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে 9 মাসে, 10 মাসে। এটা বঙ্গবন্ধু ওই ক্যাপ্টেন মোয়াজ্জেমকে বুঝিয়েছিলেন।
মানিক মিয়া বুঝেছিলেন, ক্যাপ্টেন মোয়াজ্জেম বুঝেননি। তিনি এক দফায় অটল ছিলেন, এক দফায় গেছে দেশ। এবং এই মানিক মিয়ার নাম কোথাও শোনা যায় না। মানিক মিয়া পয়সা দিয়ে আওয়ামী লীগ বাঁচিয়ে রেখেছিলেন ইন অ্যাবসেন্স অফ শেখ মুজিব, যখন তারা জেলে ছিল। তারপরে আমার কাছ থেকে আওয়াজ কাগজটা নিয়ে বাহাউদ্দিন চৌধুরীকে সম্পাদক করে এটা ৬ দফার মুখপাত্র করা হয়েছিল। বহু তার অবদান আছে, আরো অনেক। যে গফর ভাই এইটা বলতে চাচ্ছি যে আমাদের আজকে হাই স্কুল শ্রেণীতে যদি ৬ দফা ৭ই মার্চ এই এই বিষয়গুলো ৬ দফা না দিলে উপস্থাপিত না হয়, তাহলে নতুন প্রজন্ম ইতিহাসটা জানবে কোত্থেকে, শিখবে কোত্থেকে? মানে বাংলাদেশ আওয়ামী লীগের তো রাজনৈতিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ অনন্য, ভান্ডারটা একদম ভরা। তো এই রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই সম্পদ আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কি আমাদের পাঠ্যক্রম আছে, পাঠ্যপুস্তকে সিলেবাস, ওখানে যদি আমরা ঠিক মতো এগুলো না আনি, কখন আর আনা হবে? তোমার নেত্রী শেখ হাসিনা হেফাজতের সাথে আপোষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার ১২টা বাজে দিয়েছে। না না না, উনি আপোষ করেননি। কি করেছেন? না গাফর ভাই, আমি 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 বলছি যে আমাদের এই, আমি নাম দেখলাম যে শিক্ষাবিদদের উনি দায়িত্ব দিয়েছিলেন, এই যে ৬ মার্চ, ৬ দফা, ৭ই মার্চ এগুলোর জন্য আমি অনেক বিখ্যাত শিক্ষাবিদের নাম দেখলাম। তো তারা যে খসড়াটা দিয়েছিলেন, তারা কি একবারও মনে করলেন না যে ৬ দফা এবং ৭ই মার্চের ভাষণটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত? এটার জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া পর্যন্ত ১০ বছর অপেক্ষা করতে হবে? এটা আমরা আলোক করছিলাম। তো আমার কথাগুলো শেষ। রবীন্দ্রনাথ বর্জন, জীবনানন্দ দাশ বর্জন, নজরুলকে ইয়া করা হচ্ছে, কি বলে, ছাঁটাই করা হচ্ছে। নজরুল লিখেছেন নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, সেটা করা হয়েছে তাজারে গাহিয়া গান কি সজীব করিব গোরস্থান। এগুলোকে শিক্ষা ব্যবস্থা থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশে? ধন্যবাদ। আমার বক্তব্যটা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। সুমন, এখন তোমার কাজ। আওয়ামী লীগ আজকে মুসলিম আওয়ামী লীগে পরিণত হয়েছে। শোনা যাচ্ছে না। আচ্ছা পেছনের দিকে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনি যেটা বলছিলেন, তো আমি সেই জায়গাতেই শুরু করছি। ৬৬তে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আমাদের মার্চ মাসে ১৮, ১৯, ২০ মার্চ কাউন্সিলের মাধ্যমে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আমার সাধারণ সম্পাদক। সেই সময় এই ৬ দফাকে বাংলাদেশের ভিতরে কিছু লোকজন এটার বিরোধিতা করেছেন, বাইরের চাপ ছিল, পাকিস্তানের চাপ ছিল। সেটাকে জনদাবিতে পরিণত করতে পারার প্রক্রিয়াটা কি ছিল, আপনি যদি একটু সংক্ষেপে বলেন, কারণ আমরা জানি আপনার আরেকটি শো আছে, তো আমরা জনসংযোগ পিয়ার সাহেবই তো বললেন বোধহয় যে ৩২টা মিটিং, ওনার সঙ্গে আমি ১৭টা মিটিং, আজকে যশোর, কাল খুলনা, পরশু বরিশাল, চিটাগাং, উল্কা এটা ঝটিকা সফর নাম দেওয়া হয়েছিল, শেখ মুজিবের ঝটিকা সফর। এবং সে গ্রামের ১০০ দিন মারা যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। ওনার যে গাড়ি যাচ্ছিলেন, সেই গাড়ির মাথার উপরে পাথর ছুঁড়ে মারা হয়েছিল নান্দাইলে, নুরুল আমিনের গাড়ির এখানে। পাহাড় থেকে আমরা গাড়িতে, ওই পাহাড়ের টুকরাটা যদি গাড়িতে পড়তো, গাড়িটা সব মারা যেত। তারপরে উনি ফিরেন নেই। তারপরে নান্দাইলে মিটিং করেছেন, চিটাগাঙে মিটিং করেছেন, জামাতের আড্ডা ছিল, সেগুলোতে জয়েন করে গিয়ে মৌলবীদের সঙ্গে বাহাস করেছেন, কারণ ৬ দফা ইসলাম বিরোধী না, এটা তাকে বোঝাতে হয়েছে। ম্যান ইজ এ লায়ন। আমি এরকম একজন মহানায়ক দেখিনি।
ধন্যবাদ স্যার। আপনার কাছে আবার ফিরবো। পিয়াল ভাই আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে আসলে আমরা দেখছি সেই পাকিস্তান আমল থেকে স্যার যেটা বলছিলেন তাদেরকে একটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সবকিছুতেই, মানে আমাদের মুক্তির সংগ্রামকে আসলে বেসিক্যালি এই যে অপবাদ দেওয়া হয়েছিল ইসলাম বিরোধিতা এবং প্রত্যেকটা জিনিসকে আসলে সামনে রেখে পিছনে ফেলে আওয়ামী লীগকে সেই সংগ্রামটা পরিচালিত করতে হয়েছে। তো আপনি যদি সামগ্রিক ব্যাপারটা তুলে ধরেন যে আসলে ওই জায়গা থেকে আজ অব্দি যে সংগ্রামটা অসাম্প্রদায়িক চেতনাকে করতে হয়, মূল চ্যালেঞ্জটাকে আসলে আজও রয়ে গেছে কিনা বর্তমান কনটেক্সটে আপনি যদি একটু পিয়াল ভাই বলেন, বা 6 দফার স্পিরিটটা। পিয়াল ভাই এবার বলেন, আপনার মাইক্রোফোন মিউট ছিল। হ্যাঁ, আসলে মানে পরিস্থিতি কখনোই আওয়ামী লীগের জন্য চেঞ্জ হয়। যেই মুহূর্তে থেকে আওয়ামী মুসলিম শব্দটাকে বাদ দিল, সেই মুহূর্তে থেকে বলা হয় যে আওয়ামী লীগ হিন্দুদের আওয়ামী লীগ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধারাবাহিকতাটা চলতেছিল, এটা কন্টিনিউ করতেছিল। যেই কারণে প্রথম যখন এই 6 দফা উনি বললেন, সংবাদের মানে দৈনিক সংগ্রাম, জামাত ইসলামের দৈনিক সংগ্রামের শিরোনাম ছিল দেশ থেকে ইসলাম বাদ পড়বে। এটা হলো তাদের বিশাল একেবারে ব্যানার হেডিং, ঠিক আছে, প্রায় 6 ইঞ্চি ফন্টের ব্যানার হেডিং, যে দেশ থেকে ইসলাম বাদ পড়বে। তো মানে ঘুরে ফিরে একটাই, যে আওয়ামী লীগের দাবি শোনা মানে এই দেশ ভারত দিয়ে নেবে, এটা না, মানে এইটার ইসলামী দেশ থাকবে না, মানে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র সবকিছু। এখন অপারেশন সার্চলাইট যেটা 71-এ ফেস করলো বাঙালি গণহত্যার যে দলিল বা নীল নকশা বলি যেটাকে, সেটা শুরুর নামটা ছিল, 1 হলো আওয়ামী লীগ, 2 হিন্দু, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় আমলে নিতে হবে। বাংলাদেশের মুক্তির সংগ্রামের যে রাজনৈতিক নেতৃত্ব, অনেকে তো অনেক কথা বলে আজকে আর্মি করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, সব বাজে কথা। রাজনৈতিক নেতৃত্ব একটা মানে বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে, সেই সরকার আর্মি মুক্তিযোদ্ধা এদের সবার বেতন পর্যন্ত দিচ্ছে। জিয়াউর রহমান পর্যন্ত, যারা এরা দাবি করে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, সেও 500 টাকা বেতনে চাকরি করছে বাংলাদেশ সরকারের যুদ্ধ করার জন্য। হ্যাঁ, সেনাবাহিনীর ভাতা যে অন্য অফিসারদের মতো সেও হয়েছে। তো এই আওয়ামী লীগ যখন এই 75-এর আগস্টের হত্যাকাণ্ডের পর কিন্তু ওই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে, তাই না? এবং সবচেয়ে বড় কথা, বিকল্প আওয়ামী লীগ তৈরি করা, যে কিছু আওয়ামী লীগ নেতা ঢুকায় দেওয়া হয়েছে, ছাত্রলীগে এমন সব ঢুকায় দিয়েছে যাতে আওয়ামী লীগ সেই অংশটা ফিরতে না পারে, সেই ধর্মনিরপেক্ষ অবস্থান আর ফিরতে না পারে। সেইটা মোকাবেলা করে কিন্তু আগাইতে হয়েছে। আপা যখন আসলেন, আপার এমন কোন জনসভা ছিল যেটাতে বোমা বিস্ফোরণ হয় নাই? আমরা এই গ্রেনেড ট্রেনেড এগুলো তো অনেক পরের কাহিনী। 88-র যে চিটাং 24শে জানুয়ারি আমরা তো নিজে প্রেজেন্ট ওইখানে, বৃষ্টির মতো গুলি হইতেছে, আপারে ঘিরে রাখছে ছেলে পেলে। একজন ইসলামকুণ্ডী কলেজের জিএস শামীম, সে এইখানে মাথা এরকম এক্সপ্লোড করছে, হ্যাঁ, উপরে গেছে, ওই জায়গায় আরেকটা লোক, এই সদরঘাটা শ্রমিক নেতা, সে দাঁড়ায় গেছে। এগুলো তো চোখে দেখা। তো আওয়ামী লীগকে এগুলো ফেস করে সবসময়, এবং সবসময় আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নিয়ে একটা গুজব নির্ভর একটা প্রপাগান্ডা সবসময় চলতে থাকে। আওয়ামী লীগ যে ইন্ডিয়ার কাছে দেশ বেচা ফেলাইছে, এটা তো আমরা বহু আগে থেকে শুনতেছি, তাই না? কিন্তু আলটিমেটলি কই, তাই না? তো এইরকম গুজবের ভিতর দিয়ে বা করা, সবসময় চেষ্টা করা হয় যে আওয়ামী লীগের যে অর্জন গুলা, এগুলাকে আসলে করতে আর কি, ডিমিট করতে, হ্যাঁ, এগুলাকে ছোট করে দেখাইতে, যে আসলে তো আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের ওই ঐতিহ্যটা আছে। ঐতিহ্য একটা ব্যাপার না, একটা দেশ স্বাধীন করে ফেলা, দেশের যুদ্ধে মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া, একটা বিশাল ব্যাপার। তো পিয়াল ভাই আমি এই জায়গায় একটু ইন্টারফেয়ার করছি। আর সেটা হচ্ছে, এই যে আওয়ামী লীগের যে এই ঐতিহ্যটি রয়েছে, সেই ঐতিহ্যটা আওয়ামী লীগ কি বর্তমান প্রজন্মের মাঝে কি সেটা ট্রান্সফার করতে পারছে কিনা ঠিকভাবে? এখন বর্তমান প্রজন্ম বলতে আমরা যদি কারেন্ট পোলাবেন দিক মনে করি, নতুন প্রজন্ম, তারা তো সামনে আসলে আর কাউরে পাচ্ছে না। তাদের সামনে এক আছে হলো গিয়া আওয়ামী লীগ, আর ওই বাকিগুলা সব গল্প যা শুনে আর কি। তো গল্পই বেশি শুনে তারা,
যে কারণে তারা ওই আইসিসকে পছন্দ করে, তারা ওই কি বলে ওয়াজ শুনে 24 ঘন্টা, হ্যাঁ, চাপদারি রাখে। নাটকে সিনেমায় দেখবে এখন চাপদারি তুর্কি স্টাইলে জামা কাপড়, হ্যাঁ, মেয়েদের হিজাবটা ওই স্টাইলে, হ্যাঁ, মানে কিছু না, ওই খালেদা যে যেমন এইখানে একটা বড় ঘোমটার উপরে একটু আলতো করে একটা ঘোমটা দিয়ে রাখে কোপার উপর, ওই স্টাইলে, মানে এইটা আসলে ফ্যাশন স্টেটমেন্ট আর কি। তারা ইসলামী ইয়াটা চায়। কারণ গাফর ভাই যে ক্ষোভের যে প্রকাশটা একটু আগে করলেন নেত্রীকে নিয়ে, যে হেফাজতের সাথে সমঝোতা করে ফেলছে, করছে, এই কথাগুলো একেবারে উড়ে যাওয়ার মতো না। আসলে সমঝোতা তো অবশ্যই হয়েছিল, 2013 সালে একটা সমঝোতা অবশ্যই হয়েছিল। আওয়ামী লীগ চাইছিল অ্যাটলিস্ট যে তার সামনে ইসলামী দলগুলা যেন কোনো ঝামেলা না করে, কারণ উন্নয়ন ধরে রাখতে হলে আসলে স্ট্যাবিলাইজ সরকার দরকার। এবং জামাত বিএনপি সবসময় তো কারো না কারো ঘাড়ে চেপে কিছু করার চেষ্টা করে। এরা যখন এই ফোর্সটারে ইউটিলাইজ করতে চাইলে হেফাজতকে, হ্যাঁ, মানে আমাদের গণজাগরণের পরিস্থিতিতে একটা বড় ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছিল তারা। এইটাকে নিউট্রাল করার জন্য ওই মুহূর্তে অন্য কোনো অপশন ছিল না, বেটার অপশন ছিল না। বাট দিস ইজ পলিটিক্স, হ্যাঁ, এইটাই আমাদের পলিটিক্স হিসেবে নিতে হবে, যে এটা একটা পলিটিক্যাল স্টেপ। আমরা আসলে এই পলিটিক্যাল স্টেপ দেওয়া ঠিক হয়েছে কিনা, বা এটা আসলে কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়ে আমরা এখন দেখানো হচ্ছে, এখন তো প্রমাণ পাওয়া যাচ্ছে। অন্য একটা আলোচনা করবো আজকে, যদি আমরা 6 দফায় একটু ফিক্স করি। হ্যাঁ, 6 দফায় থাকি, আমরা 6 দফায় থাকি। তো যেটা হলো যে আওয়ামী লীগকে সবসময় এটা আসলে করে চলতে হচ্ছে। এখনো অনেক লোক আছে জাফর স্যার চাবুক মারতে চায়, তাই না, বা হেফাজতের পক্ষে করে যে আওয়ামী লীগ মানি না, ইসলামের শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজনই। এইটা তো মেন্টালিটি, এটা তুমি চেঞ্জ করবো কেমনে? সেই জন্য যেটা একটু আগে প্রশান্ত সেটা বলতে চাইছেন, যে যেই সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন থেকে আমরা সরে আসছি, 6 দফার মূল এসেন্স, ওই জায়গাটাতে আমাদের কিন্তু আসলে ব্যাক করতে হবে। বাঙালির যে গর্বের জায়গাটা, শুধু আমি বাংলা বললে তো হলো না, আমার সংস্কৃতি ধরে রাখতে হবে তো, তাই না? সংস্কৃতির জায়গাগুলো যদি ধরে না রাখি হবে না তো। আমার আমার পয়লা বৈশাখ নিয়ে কেন এটা বেজাত ফতোয়া আসবে? আমার 21শে ফেব্রুয়ারি আমি কেন পালন করতে পারবো না, তাই না? আমার এই স্মৃতিসৌধে গেলে সেটা কেন পূজা হবে? তো এই টাইপের যে ন্যারেটিভ গুলো দেওয়া হয়, ডিসকোর্স গুলো, এগুলোর বিরুদ্ধে তো দাঁড়াইতে হবে। এবং সবার আগে দরকার, যে একটু আগে যেটা আলোচনা আসলো, যে 6 দফার আসলে ঐতিহাসিক গ্রন্থনা নাই, তাহলে এই সঠিক ইতিহাসগুলো তো আসলে আনতে হবে, যে যেই জায়গা থেকে যে অবস্থানে। জাফর ভাই বললেন মানিক চৌধুরীর কথা, কমান্ডার মুয়াজ্জমের কথা, যে এদের জায়গাগুলোও দিতে হবে, সবাই যার যার যেটা, তাই না? খন্দকার মোস্তাক 75-এ যাই হোক, তারা আমি মুজিবনগর সরকারের একজন হিসেবে তো মাইনে নিতে হবে, অস্বীকার করতে পারবো না, তাই না? একই রকম যেই ইয়াগুলা, হ্যাঁ, যেই ব্যক্তি যেই ঐতিহাসিক ঘটনার এন্টিটি, সেটারে অস্বীকার না করে সঠিক ইতিহাসটা আমার গ্রহণ করতে হবে, এবং সেটা গ্রন্থনা অবশ্যই জরুরি। নাহলে কালকে কেউ যদি বলে যে আসলে 6 দফা দিছিল এই সচিবালয় থেকে এক লোক। আচ্ছা, আমাদের শেষ করতে হবে। পিয়াল ভাই, গাফার স্যারকে চলে যেতে হবে, স্যারের একটা অনুষ্ঠান আছে, প্রশান্ত দার আছে, আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন। না, আমার শেষ, আমার কিছু বলেন না, উনি শেষ করেছেন, এই কারণেই তোমাকে দিলাম। আচ্ছা, প্রশান্ত, আপনি কি এক লাইনে কিছু বলতে চান? আমি পিয়ালকে ধন্যবাদ দিতে চাই। অবশ্যই পিয়াল জয়েন করেছেন এবং পিয়াল এগুলো নিয়ে গবেষণা করেন, আমরা জানি। এবং একটু আগে যে বললাম যে আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের তরুণ ছাত্রছাত্রীরা পাচ্ছে না, কিন্তু তার কিছু অংশ তো পিয়ালরা অনেক বছর ধরে, আজকে প্রায় 10, 12, 15 বছর ধরে, এবং অন্য যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারা কিন্তু এই ইতিহাসগুলো ছড়িয়ে দিয়েছেন তরুণদের জন্য, যেটি আমরা রাষ্ট্রীয়ভাবে পারিনি বা ঠিক নজর দেওয়া হয়নি। আমার একটি পর্যবেক্ষণ আছে, গাফর ভাই হয়তো একমত হতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগের অনন্য রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পদ আছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ আজকে, আমরা আমাদের দলকে 3 টার্ম ক্ষমতায়, আমরা 7ই মার্চের ভাষণের পূর্ণাঙ্গ ভাষণটি টেক্সট বুকে আমরা কেন এখনো দিতে কার্পণ্য করছি? এটি কি ব্যর্থতা বলবো, নাকি কিছু ব্যর্থতা তো এমন হয় যে অপরাধের পর্যায়ে চলে যায়? 6 দফার পূর্ণাঙ্গ টেক্সটটা, 11 দফার টেক্সটটা আমরা কেন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারছি না? কারণ তাদেরকে তো পরীক্ষা পাশের জন্য এগুলো পড়তে হয়। কারণ আমি খুব শঙ্কার সাথে জেনেছি ওই খবরটি, যে বিভিন্ন স্কুলে যখন সার্ভে করা হলো 21শে ফেব্রুয়ারি
16ই ডিসেম্বর এবং 26শে মার্চ 50%-এর মতো ছেলেমেয়েরা, বিখ্যাত স্কুলের ছেলেমেয়েরা ভুল উত্তর দিয়েছে। তো ভুল উত্তর তো তারা দিতেই পারে, কারণ তাদের পাঠ্যক্রমে যদি আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাঙালি জাতির অনন্য সাধারণ রাজনৈতিক সাংস্কৃতিক সম্পদ সেটি যদি আমি পাঠ্যক্রমে না দিই, না জানাই, মাঝখানে তো 21 বছর চলে গেছে, ব্ল্যাক আউট জেনারেশন। এবং আপনি লক্ষ্য করবেন ওই সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে জয়কার, কারণ কি? কারণ তারা সফল হয়েছিল পুরো একটা প্রজন্মকে আপনার ইতিহাসের দিক থেকে ব্ল্যাক আউট জেনারেশন করার জন্য। তারা বলেছে যে রাজনৈতিক নেতারা কিছু করেনি, রাজনৈতিক দল কিছু করেনি, রাজনৈতিক কর্মীরা কিছু করেনি, সাংস্কৃতিক কর্মীরা কিছু করেনি, ওনারা বাঁশি দিয়েছেন আর বাংলাদেশ ফু দিয়ে স্বাধীন হয়ে গেছে। এটাই তো তাদের ন্যারেটিভ ছিল। তো তার বিপরীতে আমাদের ন্যারেটিভটা পিয়ালরা করছেন, সামাজিক মাধ্যমে করছেন, অন্যরা করছেন, কিন্তু আমি পাঠ্যপুস্তকে কেন দিব না? যেখানে আমার রাষ্ট্রীয় দায়িত্ব এবং রাষ্ট্রীয় সব আয়োজন আছে নতুন ছেলে মেয়েদের কাছে এগুলো তুলে ধরার, সেটি পরিপূর্ণভাবে আমি কেন দিব না? এত বছর পরে মাত্র গত বছর হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে 7ই মার্চের ভাষণটি পাঠ্যপুস্তকে তোলা হোক। আপনি কল্পনা করতে পারি আমরা কি মানে এই ব্যর্থতা ক্ষমা করতে পারি? 13 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ লেখক জ্যাকব অ্যাপফিল্ড 2500 বছরের সেরা 100টি ভাষণের সংকলনে বঙ্গবন্ধুর ভাষণটাতে পুরো ছাপিয়েছেন। আর 12 সালে দুঃখিত, গত বছর 2020 সালে এসে হাইকোর্টকে নির্দেশ দিতে হলো এই 7ই মার্চের ভাষণটি সংকলন পাঠ্যপুস্তকে আনা হোক। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের নিজস্ব রাজনৈতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ আমরা নিজেরাই যদি ঠিক মতো তুলে না ধরি, তাহলে তো ইতিহাস বিকৃতির ভবিষ্যৎ সম্ভাবনা আমরা নিজেরাই তৈরি করে রাখছি, এই সংখ্যাটি থাকছে। তবে ধন্যবাদ, আমি গাফার ভাইয়ের সাথে খুবই একমত যে অনেক ক্ষেত্রেই আমরা সাময়িক কৌশল মনে করে দীর্ঘস্থায়ী আপোষ করছে কিনা এই ভয়টা তো আমাদের আছেই। আশা করি সেই ভয়টা কাটবে এবং গাফার ভাইও উপদেশ দিয়ে, গাইডেন্স দিয়ে, সময় মতো ওনার কথাগুলো বলে যারা এখন কাজ করছেন তাদেরকে উনি সতর্ক করবেন। ধন্যবাদ প্রশান্ত দা। আমি গাফার স্যার আপনার কাছে ফিরছি, আমরা অনুষ্ঠান শেষ করব। তো শেষ করার আগে আপনি যদি আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং কি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে একবার পাকিস্তানি হানাদারেরা আমাদের বুদ্ধিজীবী হত্যা করেছে। একবার 16ই ডিসেম্বর, তারপরে 14ই ডিসেম্বর। আমার যত বড় বড় মুক্ত বুদ্ধির বুদ্ধিজীবী ছিলেন সকলকে হত্যা করেছে। তারপরে যারা বেঁচে ছিলেন তাদেরকে হত্যা করেছে করোনা। অধ্যাপক আরিফুজ্জামান, কামাল লোহানী, তারপরে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, জামিলুর রেজা চৌধুরী, কেউ নেই। মানে আমার তো মনে হয় প্রায় 20-25 জন সামনের কাতারের মুক্ত বুদ্ধির বুদ্ধিজীবী মারা গেছে। আরো কত যাবে জানি না। তারপরে যেটা প্রশান্ত বলেছেন যে আমাদের একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার, যেটা স্বাধীনতার আগে এই সত্যটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগ এটা করেনি। তুমি বারবারই বলো আওয়ামী লীগ সাংস্কৃতিক, আওয়ামী লীগের ভিতরে কোনো সাংস্কৃতিক কর্মী নেই। একটা লিস্ট করো যেসব সাংস্কৃতিক কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে একমাত্র সিরাজউদ্দিন হোসেন ছাড়া আর সব হচ্ছে বামপন্থী, একজনও নেই আওয়ামী লীগ। এই বামপন্থীরা একটা কাজ করেছে, এটা হচ্ছে আমাদের সেকুলার সংস্কৃতি, চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ থেকে শামসুর রহমান পর্যন্ত প্রবহমান যে একটা অসাম্প্রদায়িক কালচারাল, এটাকে বাঁচিয়ে রেখেছিলেন। না এরকম রবীন্দ্রসঙ্গীতের জন্য ওরা যুদ্ধ করেছে। আইবুর আমলে যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান করার কথা ওঠে, যুদ্ধ করেছে। ওয়াহিদুল হক ছায়ানট প্রতিষ্ঠা করে
আমাদের সংস্কৃতিকে বাঁচিয়েছে। এইভাবে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আজকে সারা পৃথিবীতেই বাম আন্দোলন ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে। ফলে কালচারাল ক্ষেত্রে যে ইয়েটা নেতৃত্বটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ সেটা পূরণ করতে পারছে না। আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, সাংস্কৃতিক নেতৃত্ব দিতে পারছে না। এইসব ক্ষেত্রে পিএল সাহেব থেকে বলি, ওনারা যদি এগিয়ে এসে শূন্য স্থানটা পূর্ণ করার চেষ্টা করেন, অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ আমাদের যে কালচার চর্যাপদ থেকে আমরা কি চর্যাপদকে অস্বীকার করতে পারি? ইসলাম বিরোধী মনসামঙ্গলকে, রামপ্রসাদী গানকে, রবীন্দ্রনাথকে, বঙ্কিমচন্দ্রকে, তাহলে বাংলা সাহিত্য টিকবে না। এই যে সমন্বিত, আমরা হয়তো বাংলাদেশ হয়তো ভাগ হয়ে গেছে, এক ভাগ পশ্চিমবঙ্গ, আরেক ভাগ বাংলাদেশ, রাজনৈতিক ভাগ, কিন্তু কালচারালি আমরা ভাগ হয়ে নেই। আমরা সমস্ত বাঙালিরা ওয়ান বেঙ্গলি কালচারাল নেশন। এই ভিত্তিতে যদি বাঁচা যায়, ওই আন্দোলনটা যদি পুনরুজ্জীবিত করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। তা না হলে এটা হয়তো তালেবানি স্টেজে পরিণত হবে। এই জন্যই নতুন প্রজন্মের কাছে আমার একটা আবেদন, তারা ঘুরে দাঁড়াক। তারা একটা মোহের ভিতর পড়ে গেছে, এই হেফাজতি জামাতি প্রচারণা, ইসলামী দেশ, এসব প্রচারণা, এ থেকে মুক্ত হয়ে তারা বেরিয়ে আসুক। এবং এদের মুক্তির পথটা বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে, বঙ্গবন্ধুর 6 দফার না, বঙ্গবন্ধুর জীবনের প্রথম দিক থেকেই আছে। বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন বাংলার কথা চিন্তা করেছিলেন 1946-এ, যখন তিনি কলকাতায় ইসলামিয়া কলেজের ছাত্র। তখন তিনি দেশে এসে 1949-এ তিনি একটা পত্রিকা বের করেছিলেন 50-এর দশকে, তার নাম নতুন দিন। উনি যার সম্পাদক ছিলেন, আর এক্সিকিউটিভ এডিটর ছিলেন কবি জুলফিকার। এই কাগজে উনি একটা ধারাবাহিক আর্টিকেল লিখেছিলেন, তার নাম 2 অর্থনীতি চাই। মাহবুব আলী ইনস্টিটিউটে উনি একটা সম্মেলন করেছিলেন অন 2 ইকোনমি, যাতে বোধহয় আমাদের প্রফেসর আব্দুল রাজ্জাক সভাপতিত্ব করেছিলেন। তখন সেই শুরুর আগলে উনি 2 অর্থনীতির কথা বলেছেন। 2 অর্থনীতি থেকে আস্তে আস্তে 6 দফার আন্দোলন হয়েছে। এইসব ইতিহাস আপনারা দয়া করে পিএল সাহেবদের মতো গবেষকরা আমাদের নতুন প্রজন্মকে জানাক। নতুন প্রজন্মের উচিত এসব জানা, নতুন ভাবে বাঙালি জাতীয়তা, সংকীর্ণ জাতীয়তা না, বাঙালির যে বৃহত্ত জাতীয়তা, তাতে উজ্জীবিত, এটি আমার কামনা। ধন্যবাদ স্যার। আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি।